শুভ সন্ধ্যা মাই ফ্রেন্ডস। শুভ সন্ধ্যা মাই ফ্রেন্ডস। হোপিং আই এম অডিবল অ্যান্ড ভিজিবল। আমি শুরু করছি, আজ শুরু করছি একটু কথা। প্রায় 17 দিন আপনার সঙ্গে কথা হয়নি। এর মধ্যে একটা বড় অংশ বাইরে ছিলাম। একটু কথা বলবো আজকে। আজকে কোনো বিশেষ বিষয় নিয়ে কথা বলবো না, মিসলেনিয়াস। আমি শুরু করছি। প্রথমে আমি কথা বলবো একটু ইউক্রেন নিয়ে। ইউক্রেন প্রেসিডেন্ট এবং ইউএসএ প্রেসিডেন্টের মধ্যে যে কথা কাটাকাটি হয়েছে, একটা হট ডিপ্লোম্যাটিক টক হয়েছে, এটা নিয়ে একটু কথা বলবো। তারপরে আমি মহাকুম্ভ নিয়ে, মহাকুম্ভ নিয়ে ইন্দ্রাণী, হ্যাঁ, ওকে, মহাকুম্ভ নিয়ে একটু কথা বলবো। কেন ভারতবর্ষের বিভিন্ন পলিটিক্যাল গ্রুপস, যেগুলোকে আমি শিকু মার্কু কঙ্গু বলি, তাদের এত রাগ কেন মহাকুম্ভ নিয়ে। আর তারপরে আমার কতগুলো অবজারভেশন অন মাই ভিজিটস টু দিল্লি, হরিয়ানা অ্যান্ড পাঞ্জাব আপ টু ইন্ডো পাক বর্ডার, এটা নিয়ে একটু এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো। প্রথমে আসছি আমি ট্রাম্প অ্যান্ড আমাদের জেলেনস্কির, ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে ওভেল অফিস যে কথা কাটাকাটি হয়েছে। একটু ব্যাকগ্রাউন্ডটা বলে রাখি। ইউক্রেনের প্রেসিডেন্ট, আমি আগেও বলেছি, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি politically is not a very mature man. He was a theatre artist, popular, but a popularity in theatre cannot make a good diplomat. But popularity brought him as president of the country. এবার কিছুদিন যাবৎ ইউক্রেনের কিছু মানুষের মনের মধ্যে ওয়েস্টার্ন লাইফস্টাইল, দ্যাট ইজ ওয়েস্টার্ন মিন্স ওয়েস্ট ইউরোপের লাইফস্টাইল নেওয়ার প্রতি একটা লোভ জন্মায়। প্লাস একটা জিনিস, তারা ন্যাটোর মেম্বার হওয়ার জন্যে খুব উদ্গ্রীব হয়ে ওঠে। আর সবসময় তারা ভয় করতো বোধহয় রাশিয়া তাদের খেয়ে ফেলবে। এই ভীতি থেকে তারা ন্যাটোর মেম্বার হওয়ার জন্য এগোয়। এইখানটাই হচ্ছে পুটিনের রাশিয়ার প্রচণ্ড আপত্তি। পুটিনের রাশিয়ার কাছে ইউক্রেনটা হচ্ছে একটা বাফার এরিয়া বিটুইন রাশিয়া অ্যান্ড ওয়েস্ট ইউরোপ। ওয়েস্ট ইউরোপও রাশিয়াকে বিশ্বাস করে না, আর রাশিয়াও ওয়েস্ট ইউরোপকে বিশ্বাস করে না। এটা ফর সেঞ্চুরিজ। এবার এটা ইভিন কমিউনিস্ট রাশিয়ার সময়, জারের সময়, তারও আগে থেকে রাশিয়া কখনোই চাইবে না যে বাফার জোনটা চলে যাক টু দ্য হ্যান্ডস অফ দি ন্যাটো। তাহলে ন্যাটোর বাউন্ডারি উইল বি অন দ্য শোল্ডার অফ দি রাশিয়ান রিজিয়ন। এটা কখনোই রাশিয়া চাইবে না। যেমন আমরা কখনোই চাইব না চীনের হেমিস্ফিয়ারটা, তার বাউন্ডারিটা আমাদের ইন্ডিয়ার ঘাড়ের উপরে চলে আসুক। আমরা সবসময় চাইব নেপাল, সিকিম, ভুটান, সিকিম অলরেডি আওয়ার পার্ট অফ অ্যাজ এ স্টেট, ভুটান, এই হিমালয়ান রিজিয়নটা কখনোই যেমন না চীনের কন্ট্রোলে চলে যায়। তাহলে চাইনিজ বাউন্ডারি উইল বি অন আওয়ার নেক। এটা আমাদের আমাদের ডিফেন্সের জন্য খুবই একটা থ্রেটেনিং কন্ডিশন, কখনই চাইব না। ন্যাচারালি রাশিয়া কিন্তু বহুবার, পুটিন কিন্তু বলেই দিয়েছে পরিষ্কার যে ন্যাটোভুক্তি ইউক্রেনের একটা রেড লাইন, সেটা সে কখনোই বরদাস্ত করবে না। তা সত্ত্বেও তারা এগোতে গেছে। এবার আর একটা হচ্ছে ইউক্রেনের মধ্যে,
ইউক্রেন রাশিয়া বর্ডারের একটা বহু অঞ্চল ইউক্রেনের মধ্যে রাশিয়ান ভাষাভাষী লোক আছে। ন্যাচারালি সেই লোক জায়গাটার উপরে প্লাস মিনারেল রিচ, সেই জায়গার উপরে ইউক্রেন রাশিয়া, পুটিনের রাশিয়ার একটা অ্যাসপিরেশন আছেই। এই সুযোগেই আর ইউক্রেনকে তাতিয়েছে কারা? ওয়েস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ লাইক ফ্রান্স, ইংল্যান্ড, এরা তাতিয়েছে, হ্যাঁ তুমি এগিয়ে যাও, ইউ গো ট্রাই টু বি দ্য মেম্বার অফ দি ন্যাটো। ন্যাটো মিনস হচ্ছে ইউএসএ কন্ট্রোলড একটা মিলিটারি জান্টা যারা সিকিউরিটি মেনটেন করে অফ দি ওয়েস্ট ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এদের, এবং এখানে হচ্ছে বিগ ব্রাদার হচ্ছে ইউএসএ। বেসিক্যালি এটা হচ্ছে কাউন্টার অফ দি কমিউনিস্ট, ইট ওয়াজ দ্য কাউন্টার অফ দ্য কমিউনিস্ট রাশিয়া। তখন কমিউনিস্ট রাশিয়ার সঙ্গে ছিল ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলো। তো ন্যাটো, ইউএসএসআর হ্যাজ ব্রোকেন ডাউন, হ্যাজ কোলাপসড in 1990, 89, 90, but the NATO is continuing as a military group. The NATO একটা কিন্তু threat to the even today's Russia. রাশিয়া আর ইউক্রেনকে তাতিয়ে গেছে ইউএসএ অ্যান্ড ওয়েস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলো, যে তোমরা ইউ প্রসিড ফর দ্য প্রসেস ফর দ্য এন্ট্রি ইন্টু ন্যাটো। বহুবার ওয়ার্নিং দিয়েছে, না এইটা ইউক্রেনের এই অ্যাটেম্পটাকে সে বরদাস্ত করবে না রাশিয়া। এবং আলটিমেটলি রাশিয়া অন দ্যাট প্লি দ্যাট ইউ আর গোয়িং টু এনিমিজ হ্যান্ড, অন দ্যাট প্লি হ্যাজ অ্যাটাকড ইউক্রেন, অ্যান্ড ইন দ্যাট ফাইট মেনি থট রাশিয়া যেহেতু ইউক্রেনকে ব্যাক করছে অল ওয়েস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ ন্যাটোভুক্ত এবং ইউএসএ ইটসেলফ, অনেকে ভেবেছিল যে রাশিয়া এই যুদ্ধে খুব একটা সাকসেস করতে পারবে না। কিন্তু রাশিয়া আফটার এ লং ড্রন প্রসেস, আর রাশিয়াও ভেবেছিল খুব অল্প সময়ের মধ্যে সে ইউক্রেনকে পরাজিত করবে, তাও কিন্তু হয়নি। কিন্তু লং ড্রন প্রসেসও কিন্তু এখনো পজিটিভ প্লাস পয়েন্টে বসে আছে রাশিয়া। এবার আর ওদিকে ওয়াশিংটনে প্রেসিডেন্টের চেয়ারে এসে গেছে পুটিন, ট্রাম্প। ট্রাম্পের কি, ট্রাম্পের বিডেন কি ছিল? বিডেন ছিল, বিডেনের পলিসির সঙ্গে ট্রাম্পের পলিসির মৌলিক পার্থক্য হচ্ছে ট্রাম্প ছিল বিভিন্ন দেশে আমেরিকান পয়সা খরচ করে এবং আমেরিকান আর্মস পাঠিয়ে, আর্মি পাঠিয়ে দিয়ে একটা হেজিমনি কন্ট্রোল করা এবং বিভিন্ন দেশে ডিপ স্টেটের অ্যাক্টিভিটি দিয়ে কনস্পিরেসি করে নন ফেভারেবল গভর্নমেন্টগুলোকে ফেলে দেওয়া, যেমন তারা হাসিনাকে করেছে, এরকম অনেক জায়গাতে করেছে। এইভাবে তার সাম্রাজ্য সে বাঁচিয়ে রাখতে চেয়েছিল। এটা ট্রাম্প, রিপাবলিকান পার্টি, ডেমোক্র্যাট পার্টি। কিন্তু ট্রাম্পের কি বক্তব্য? ট্রাম্প বক্তব্য হচ্ছে, ট্রাম্প বেসিক্যালি জার্মান ব্লাড, জার্মান অরিজিন, আমেরিকান, স্ট্রেট ফরওয়ার্ড। দো এই মাসের সঙ্গে একটা কিন্তু বলে রাখি, এই লোকটা হচ্ছে বেসিক্যালি বিজনেসম্যান। ওই ভদ্রভাবে ডিপ্লোম্যাসির ধার কাছে যায় না। ও স্ট্রেট কাট, মে বি ভেরি আনপ্রেডিক্টেবল, অ্যাপারেন্টলি ভদ্র নয়, বাট স্ট্রেট কাট। ওর আগের টার্মেও কোথাও কিন্তু যুদ্ধ করেনি, যুদ্ধগুলোকে কন্ট্রোল করেছে। ওর বক্তব্য হচ্ছে, আমি আমেরিকা, আমি গোটা পৃথিবীর বিজনেসকে কন্ট্রোল করব, আমি অর্থনৈতিক কন্ট্রোলটা দেবো গোটা পৃথিবীর, আমি কমার্শিয়ালি, ইকোনমিক্যালি আমি সুপার পাওয়ার হব, আবার সেই সঙ্গে মিলিটারি পাওয়ার, বাট উইথাউট ওয়েস্টিং মাই মানি, এনার্জি, মাই ওয়েপন্স, মাই আর্মি ইন আদার পার্টস অফ দি ওয়ার্ল্ড। আমি সেখানে আমি আমার লোকক্ষয় করব না, আমার অর্থ নষ্ট করব না। আমি রাদার আই উইল কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড ইন এ ফর্ম অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফিনান্সিয়ালি অ্যান্ড মিলিটারিলি, আই উইল কনসেন্ট্রেট মাই পাওয়ার। সুতরাং ওর কিন্তু একদম প্রথম থেকেই বক্তব্য হচ্ছে, আমি ইলেকশন ক্যাম্পেনিংয়ের সময় আমি ইউক্রেন যুদ্ধ বন্ধ করব। কারণ যেটা পৃথিবীতে শান্তিটা হচ্ছে ট্রেডের প্রথম শর্ত। ইজ এ বিজনেসম্যান, উনি ইউক্রেনে যুদ্ধ বন্ধ করবেন, ইসরায়েল আরব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করবেন, করে উনি ওয়ার্ল্ডে পিস ইম্পোজ করে,
পিস ইম্পোজ করা, আমি শব্দটা ইউজ করি, পিস ইম্পোজ করা। পিস সেই ইম্পোজ করতে পারে হু ইজ হিমসেলফ ভেরি মাইটি, militarily mighty. A weak man cannot impose peace. A weaponized man, very strong weaponized man can impose peace. যেটা আমেরিকা পারে, পুটিন পারে, সেইটা করতে গিয়েও কিছু বেসিক ডিপ্লোম্যাসি প্রয়োজন হয়। সেই বেসিক ডিপ্লোম্যাসিটা তার দরকার দুটো ফ্রন্টেই, আরব ইসরায়েল ফ্রন্টে আর এদিকে ইউক্রেন রাশিয়া ফ্রন্টে, দুটো জায়গাতেই প্রয়োজন হয়। কিন্তু এই জায়গাটা মুশকিল হয়ে গেছে, ট্রাম্প ইজ নট গুড ডিপ্লোম্যাট। ইয়েলেটসিন যেহেতু বুঝে গেছে ট্রাম্প ক্ষমতায় এসে গেছে, আমেরিকান সাপ্লাই অফ ওয়েপন্স অ্যান্ড মানি ফ্রম ওয়াশিংটন টু ইউক্রেন কমে যাবে বা বন্ধ হয়ে যাবে, এটা ভীতির কারণ। আর একা ওয়েস্ট ইউরোপের পক্ষে ইয়েলেটসিনের ইউক্রেনকে বাঁচিয়ে রাখা সম্ভব নয় রাশিয়ার বিরুদ্ধে। রাশিয়া বাই দিস টাইম যদিও দুর্বল হয়েছে যুদ্ধে, সে নর্থ কোরিয়া, চায়না এবং ইরানের সঙ্গে সাহায্য নিয়ে সে তার নিজের যে লসটা হয়েছিল, টেম্পোরারি উইকেনিংটা, সেটা সে মেকআপ দিয়েছে। নর্থ কোরিয়া, চায়না এবং ইরানের, এরা সবাই কিন্তু বেসিক্যালি একদম এগেনস্ট ইউএসএ। এই জায়গাটাতে স্যার পুটিনস রাশিয়া হ্যাজ কনসলিডেটেড হিজ পজিশন। সুতরাং সে জানে, পুটিন নোজ হি ক্যান কন্টিনিউ ওয়ার। আরেকটা জিনিস মনে রাখিস, এই ট্রাম্পের একটা অন্য কেমিস্ট্রি আছে উইথ পুটিন। ট্রাম্প হ্যাজ গট এ ডিফারেন্ট কেমিস্ট্রি ইন এ পুটিন, কারণ জানে যাই হোক না কেন রাশিয়া দুর্বল হলেও, ইউএসএর ভেঙে গেলেও, পুটিন যেভাবে রাশিয়াকে আবার রিকভার করছে, সেই রিকভারিটার জন্যে রাশিয়া দো ইকোনমিক্যালি নট এ সুপার পাওয়ার বাট এ মিলিটারি সুপার পাওয়ার, Russia will continue to remain as a military superpower because of massive nuclear warheads and massive geophysical area. Half of the Europe, half of the Asia, almost the mainland Eurasia half, Eurasia half Russia, giant land, and under the ground massive minerals and petroleum and gas. Eka Russia can feed energy to the whole of the West Europe. সুতরাং সে সেগুলো ট্যাপ করেনি। সুতরাং রাশিয়াকে দুর্বল করা, পরাজিত করা অসম্ভব। আর এদিকে ইয়েলেটসিন দেখতে পাচ্ছে আমেরিকা তার ওয়েপন সাপ্লাই বন্ধ করে দেবে এবং কমিয়ে দেবে বা বন্ধই করে দেবে। সে ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়ে গেছে সে টু মিট প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে ওভেল অফিসে একই সঙ্গে সাক্ষাৎকার হয়েছে। একই সঙ্গে ইউজুয়ালি ইউএসএ হিস্ট্রিতে এরকম, বা ইন্ডিয়াতে কখনো, যে একই সঙ্গে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং অন্য কান্ট্রির হেড একই সঙ্গে তিনজন থাকে, এটা ইজ নট এ কনভেনশন ইন ডিপ্লোম্যাসি। ওভেল অফিস দেখা যাচ্ছে ইউএসএর প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সে অ্যান্ড ওখানে ইয়েলেটসিন, তিনজন একসঙ্গে। এটা আনইউজুয়াল ডিপ্লোম্যাটিক এক্সারসাইজ। এবং এখানে কথাবার্তা দেখা যাচ্ছে যে ট্রাম্পের বক্তব্য হচ্ছে ইউ হ্যাভ ইনসাল্টেড ইউএসএ। জানি না কি প্রথম ভাষা সে প্রয়োগ করেছে। এবং যাই হোক না কেন, এটা সত্যি কথা, পৃথিবী জানে ট্রাম্প ইজ অ্যারোগ্যান্ট, ট্রাম্প ইজ ইম্যাচিওর ইন ডিপ্লোম্যাসি। এটা আমি বহুবার বলেছি, আজ থেকে 20 বছর আগেও বলেছিলাম আমি, যে দুটো মানুষ পৃথিবীতে রাইজ করছে, একদিকে পুটিন আর একদিকে মোদি। তখন যা সিএম অফ গুজরাট। দুটো লোকের চোখ দেখে বলেছিলাম, বহুবার বলেছি আমি, এই দুটো লোক রাইজ করছে, এই দুটো লোক একদিন গোটা পৃথিবীকে কন্ট্রোল করবে।
Putin is a very mature diplomat. He was a top ranking KGB officer, top ranking. He knows the world, interior relations, internal intelligence reports he knows. Very intelligent. Medium height, খুব বেশি হাইট নয়, সার্ফ উল্পের মতো তার চোখ। হ্যাঁ, আর এদিকে এদিকে মোদিজি, এই মোদিজির সঙ্গে এবং পুটিনের সঙ্গে ট্রাম্পের একটা ইকুয়েশন আছে যেটা অনেকটাই আমরা জানি না। মোটামুটি এই তিনজনের রিলেশনসটা ওয়ার্ল্ডের স্টেবিলিটিকে অনেকটা মেনটেন করবে। সবার কাছেই কিন্তু চায়না ইজ এ কমন থ্রেট, যদিও টেম্পোরারি, আমি আবার বলছি, চায়না ইজ এ ফ্রেন্ড নাও টু রাশিয়া। Russia to a large extent now dependent on, to a extent depend on the arms supply of China, কিন্তু রাশিয়া চায়নার থেকেই মুক্তি পেতে চায় যত শীঘ্র সম্ভব। চায়না রাশিয়ার হৃদয়ে কখনো বন্ধুস্থান পাবে না, কোনো দিন না। রাশিয়ার উপরে চেঙ্গিজদের, মঙ্গলদের যে অত্যাচার কয়েক শতাব্দী, এই অত্যাচার রাশিয়ানরা কোনো দিন ভুলবে না। রাশিয়ার হৃদয়ে কখনো চায়না, মঙ্গলরা চাইনিজ হিসেবেই রিগার্ডেড, চায়না কখনো ভাই বা বন্ধুর স্থান পাবে না। ডিপ্লোম্যাটিক্যালি, পলিটিক্যালি কখনো কখনো সে বন্ধু হতে পারে, বাট চায়নাকে সে কখনো বিশ্বাস করে না। কারণ চায়না অলরেডি, কমিউনিস্ট চায়না অলরেডি রাশিয়ার সাইবেরিয়ান রিজনের একটা বিশাল অংশে উপর দাবি রেখেছে, এবং দেয়ার ইজ চাইনিজ ইনফিল্ট্রেশন, লাইক দ্য ইনফিল্ট্রেশন অব বেঙ্গলি মুসলিমস ফ্রম ইস্ট পাকিস্তান টু ইন্ডিয়া, যেটা ঘটে আসছে। যেমন সাউথ আমেরিকা, যেমন যেমন আমেরিকাতে ইনফিল্ট্রেশন হয় সাউদার্ন বর্ডার দিয়ে, এরকম ইনফিল্ট্রেশন থ্রেট আছে। সুতরাং চীনের হাত থেকে সে মুক্তি চায়। এই মুক্তির একটাই পথ হচ্ছে, যদি ইউক্রেন যুদ্ধটা স্লো হয় বা স্তীমিত হয় বা বন্ধ হয়। এইখানটা হচ্ছে ট্রাম্প টু পুটিন ভেরি ইউজফুল। এইখানে ট্রাম্প পুটিনের রিলেশনসের গোপন কথা। ট্রাম্প জানে ইউরোপ ফ্রন্টে যুদ্ধ বন্ধ হলে পিস এলে তার বিজনেসটা আসবে। হি ইজ এ বিজনেসম্যান বেসিক্যালি। এইবার ট্রাম্প ওয়ান্ট টু ইম্পোজ পিস ইন দ্য ইউক্রেন ফ্রন্ট, কিন্তু ওই যে বললাম যে ওদিকে যে ইউক্রেনের দম্ভে এখন, আমি বলেছি তোমার জেলেনস্কি ইজ নট এ ম্যাচিওর পলিটিশিয়ান। ডিপ্লোম্যাসির জায়গাটা ও ভালো বোঝে না, কিভাবে এগোলে কথা বললে ট্রাম্পকে, এবং ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে অনেকেই তাকে এডুকেট করেছিল, সম্ভবত সে এডুকেশনটা সে ভালো করে নেয়নি। ট্রাম্পের সঙ্গে কি করে কথা বলতে হয় তার ভালো করে আগে রিহার্সাল নেওয়া উচিত ছিল। সেইখানে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে, অ্যান্ড ট্রাম্প হ্যাজ রিয়াক্টেড ভেরি শার্পলি। এবং অ্যাপারেন্টলি আমি মনে করি যে এইভাবে রিয়াকশন দেওয়াটা ট্রাম্পের উচিত হয়নি। এতে ট্রাম্পের ভালো হলো না। কারণ একটা জিনিস, ট্রাম্পের ক্ষতি হলো কোনখানটা, ট্রাম্প চেয়েছিল ইউরোপকে সাইড লাইনে ফেলে দিয়ে একদম ডাইরেক্টলি ট্রাম্প এবং পুটিন ডায়ালগ করে এই বাইরের রিলেশনসে জেলেনস্কিকে উপরে পিসটাকে ইম্পোজ করবে, এই ছিল। অর্থাৎ ইউরোপকে সাইফার করে দেওয়া, ইউরোপকে ব্যাক সাইডে ফেলে দেওয়া, ইউরোপকে অস্তিত্বকে অস্বীকার করা, ইউরোপকে প্র্যাকটিক্যাল ডিসরেসপেক্ট করা। ইউরোপ দেখছে যে আমাকে, ওয়েস্ট ইউরোপ দেখছে যে আমাকে not taking EU in the loop of dialogue for bringing peace in the Ukraine front, একা ট্রাম্প পুটিনের সঙ্গে কথা বলে চলেছে। ওরা ওয়েট করছিল, এই সুযোগটা ওরা নিয়ে নিল। যে মুহূর্তে একটা খুব ব্যাড ডিপ্লোম্যাটিক এক্সারসাইজ করেছে ইন বিটুইন জেলেনস্কি অ্যান্ড ট্রাম্প ইন দ্য ওভেল হাউস ইউএসএ, এই সুযোগটা এই ওয়েস্ট ইউরোপ নিয়ে নিল।
তারা সঙ্গে সঙ্গে ওয়েস্টের সমস্ত কান্ট্রিগুলো একসঙ্গে একটা ইংল্যান্ডে মিটিং, লন্ডনে মিটিং করে বলল আমরা সবাই ইউক্রেনের সঙ্গে আছি। ভাই একটা সোজা কথা, তোমরা একসঙ্গে সঙ্গে থাকলে তোমাদের ওয়েপন্স দিয়ে ইউক্রেনকে এমবল্ডেন করা যাবে না। যে যে এম্পাওয়ারমেন্টটা দিয়ে ইউক্রেন রাশিয়াকে ট্যাকেল করতে পারবে, মুখের ভাষা এটা হবে না। ইউরোপের আজকের ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানির, ইটালির এই শক্তি নেই। আলটিমেটলি দে হ্যাভ টু বো ডাউন টু হোয়াইট হাউস। আর এইটুকু বলে তারা ইউরোপ চুপ করে বসে আছে। কিন্তু ট্রাম্প যে প্রচণ্ড ভুল করেছে এই কথা স্ট্রেট বলারও খুব কম ইউরোপিয়ান শক্তির আছে। সবারই দরকার ইউএসএ কে, কিন্তু মাঝখান থেকে তাদের লস্ট প্রেস্টিজকে রিগেন করার জন্য এই মিটিংটা করা হয়েছে। এতে সামান্য একটু মেন্টাল সুখ পেতে পারে ইউক্রেন, জেলেনস্কি, কিন্তু লাভের লাভ কিছু হবে না। আর মস্ত বড় যেটা ভুল ট্রাম্পও করেছে, দি হোল প্রসেস অফ ব্রিঙ্গিং পিস টু দ্য ইউক্রেন ফ্রন্টটা ডিলেড হয়ে গেল। আবার একটা জিনিস আমেরিকাকেও বুঝতে হবে যে তার এই পৃথিবীতে সব থেকে বড় শত্রু নট রাশিয়া, নট ইউরোপ, ওয়েস্ট ইউরোপ, বাট চায়না। মাঝখান থেকে ইউক্রেন ফ্রন্টের ডিরেক্ট লাভবান হচ্ছে চীন। ইউএসএ ইজ নট দ্য বেনিফিশিয়ারি, ওয়েস্ট ইউরোপ ইজ নট বেনিফিশিয়ারি। লস হচ্ছে, বেসিক লস হচ্ছে ইউক্রেনের নিজের। অনলি গেনার ইজ চায়না। সাইলেন্টলি সে বসে আছে, অনলি গেনার চায়না। ইন দ্যাট সিচুয়েশন কম্পালশন এই মুহূর্তে ইউএসএর কাছে, ইউএসএ এই মুহূর্তে পৃথিবীর মিলিটারি নাম্বার ওয়ান, ইকোনমিক্যালি নাম্বার ওয়ান, ট্রেডে নাম্বার ওয়ান। সেকেন্ড পজিশনে একদম ঘাড়ে শ্বাস ফেলছে, ড্রাগনের শ্বাস ফেলছে চায়না। ইকোনমিক্যালি, মিলিটারিলি, ডিপ্লোম্যাটিক্যালি একদম ঘাড়ে। চায়না এই মুহূর্তে তার কাছে থ্রেট, নট রাশিয়া, নট ইউ। সুতরাং এই সিচুয়েশন কম্পারেশনের কাছে আজকে যতই দাম্ভিক হোক না কেন ট্রাম্প, তাকে আবার কম্প্রোমাইজে আসতে হবে। তার নিজের গ্লোবাল ডিপ্লোম্যাটিক স্বার্থে, তার ট্রেডের স্বার্থে, তার নিজের ইমেজ রিবিল করার স্বার্থে। কারণ বাই দিস এ সিঙ্গেল ইভেন্ট ইন ওভেল অফিস, ইন হিজ ডায়ালগ উইথ জেলেনস্কি, একটা ড্রাস্টিক্যালি কুইকলি তার ইমেজটা ডিস্ট্রয়েড হয়েছে ফর হিজ মিসবিহেভিয়ার। তাকে একটা কম্প্রোমাইজে আসতেই হবে। এবং এই চাপ দিয়ে যদি বলি যে জেলেনস্কির রিজাইন করুক, হেড চেঞ্জ করুক, ইট ইজ এ ম্যাটার অফ দ্য পিপল অফ দ্য ইউক্রেন। তারা ঠিক করবে কাকে প্রেসিডেন্ট রাখবে। আর চাপ দিয়ে বললেই জেলেনস্কি না রিজাইন করতে পারে। সুতরাং এটা তাদের ব্যাপার। তুমি চাপ দিয়ে এই জিনিস করা মানে বুঝতে হবে সে একই খেলা, অ্যাজ ইফ ইউ আর বিহেভিং অ্যাজ বিডেন। বিডেন তো এইটা ডিপ স্টেট দিয়ে বিভিন্ন দেশের নন ফেভারেবল স্টেটগুলোকে, গভর্নমেন্টগুলোকে, হেডসগুলোকে চেঞ্জ করিয়েছে, কু করিয়েছে। তুমিও সেই সেম বিহেভ করছো। তোমার সঙ্গে বিডেনের তফাৎ নেই। এই যে ও যে বিজনেস ওয়ার্ল্ডে কন্ট্রোল করার চেষ্টা করছে, তোমার এই ইমেজটা তাতে ক্ষতি করবে। ইউ মে বি ভেরি মাইটি, বাট ডিপ্লোমেসি ডু ওয়ার্কস ডেফিনেটলি। নেতাজি একটা জিনিস বলেছিলেন যে যুদ্ধক্ষেত্রে ওয়ার ফ্রন্টে জার্মানির পরাজয় ঘটেনি, হিটলারের পরাজয় ঘটেছে ডিপ্লোম্যাটিক ফ্রন্টে। উনি ভেবেছেন শুধু ওয়ার ওয়েপন্স দিয়ে, আর্মি দিয়ে যুদ্ধ জেতা যায় না, ডিপ্লোমেসি প্রয়োজন।
জার্মানির পরাজয়ের প্রধান কারণ তার তার উইক ডিপ্লোম্যাসি। ঠিক আমেরিকাকে আজকে পৃথিবীর নাম্বার ওয়ান থাকতে গেলে তার ডিপ্লোম্যাটিক ফ্রন্টটাকেও তাকে যথেষ্ট ওয়াইজ হতে হবে। ইন্ডিয়া আজকে যদি রাইজ করে থাকে, নট অনলি বাই হিজ ইকোনমিক গ্রোথ, তার ট্রেড গ্রোথ, তার ইন্ডাস্ট্রি গ্রোথ, তার মিলিটারি ইকুইপমেন্টসের গ্রোথ, বাট ফর হিজ ডিপ্লোম্যাসি। China is supplying all the necessary armaments, raw materials to Russia. Yes, therefore China is giving in terms of trade. That is why, even though the Chinese internal economy is little weakened, but they are performing very well in terms of bulk export. Yes, একমাত্র বেনিফিশিয়ারি এই যুদ্ধে চায়না, নট রাশিয়া, নট ইউক্রেন, নট ওয়েস্ট ইউরোপ। রাদার ওয়েস্ট ইউরোপ যে বিহেভটা করছে, একটা পেড সোলজারের বিহেভ করছে। কি দরকার ছিল, কি দরকার ছিল ওয়েস্ট ইউরোপের এই কান্ট্রিগুলোর এই ইউক্রেন ওয়ারে জড়িয়ে পড়া, বা ইউক্রেনকে তাতিয়ে দেওয়া? ইউ বি দ্য মেম্বার অফ দ্য ন্যাটো, কি লাভ হয়েছে? ইউএসএ ওয়েস্ট ইউরোপের কান্ট্রিগুলো ইজ অ্যাক্টিং অ্যাজ এ পেড সোলজার্স অফ বিডেন। তাতিয়েছে, তাতিয়ে তো কোনো লাভ হয়নি, চীন বেনিফিশিয়ারি। আর একমাত্র বেসিক লস হচ্ছে কার? ইউক্রেনের। আমি এটা নিয়ে আমি প্রশ্ন, ভেরি গুড ইভিনিং জয়দেব বাবু, অভিজিৎ। হ্যাঁ, এইবার বাট পিস উইল বি দেয়ার ইন ইউক্রেন, বাট দ্য প্রসেসটা অনেকটা স্লো হয়ে গেল। আর ইউক্রেন আর ইয়েলেনস্কির অন্য কোনো পথও খোলা নেই, ওকে আস্তে 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 পিষে আসতে হবে। আর রাশিয়া যে জোনসগুলো অকুপাই করেছে সেখান থেকে সে বেরিয়ে যাবে না, সে সেটা ছাড়বে না। আর মিনারেলস ডিলস ছাড়া, ইউএসএর সঙ্গে মিনারেল ছাড়া তার ওয়েলথ মোবিলাইজেশন কোনো কোনো পথও নেই। আলটিমেটলি ইউক্রেন হ্যাজ টু মোবিলাইজ দ্য ওয়েলথ। সে ওয়েলথ কোনখান থেকে আসবে? একমাত্র তার অল অপশন মিনারেলস। মিনারেলস তাকে ট্যাপ করতেই হবে, মিনারেলস তাকে ইউএসএ বা অন্য কোনো বড় কান্ট্রির সঙ্গে তাকে ডিল করতেই হবে। এই ডিলটা হবে, বাট হোল প্রসেসটা স্টলড হয়ে গেল, ভেরি স্লো ডাউন করে গেল। এবং ইন্ডিয়ার এই ক্ষেত্রে বলবো, ইন্ডিয়ার লাভ ক্ষতি কতটা হলো এটা হিসেব করতে হবে এবার। আরেকটা জিনিস, ইন্ডিয়া স্টিল টুডে ফর লাস্ট ফিউ ইয়ার্স ইউক্রেন ক্ষেত্রে খুব নিউট্রাল স্ট্যান্ড নিয়ে বসে আছে। এটা খুব ম্যাচিওর স্ট্যান্ড। পাকামি করে সে কোনো দিকে যায়নি, বাতেলা মারতে যায়নি, এটা ভালো সেটা মন্দ, এই বাতেলা মারার কোনো জায়গা নেই। ইন এক্সটার্নাল পলিসি, ইন আওয়ার ফরেন পলিসি, the basic principle, guiding principle of our foreign policy or any mature country foreign policy is the interest of the country herself. এবার আসছি আমি তাহলে এখানে অব্লিগেশন আছে, তোমার ইউএস এর কিছু অব্লিগেশন আছে, তাকেও আন্ডার সিচুয়েশন পড়তে হবে। ইউক্রেনেরও আছে, রাশিয়ারও আছে। রাশিয়ারও কম্পালশন হচ্ছে চীনের হাত থেকে তাকে মুক্তি পেতে হবে। আর ইউএস এর কাছে বাধ্যবাধকতা হচ্ছে তার এনিমি কিন্তু রাশিয়া নয়, তার ফার্স্ট এনিমি চায়না। এবার আমি আসছি আরেকটা জায়গাতে, কতক্ষণ হলো? 30 মিনিট। আমি আরেকটা ইস্যু নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে যে কুম্ভ। কুম্ভ নিয়ে একটু কথা বলবো আমি, কুম্ভ নিয়ে একটু কথা বলবো। কুম্ভ আমাদের ত্রিবেণী সঙ্গমে যে কুম্ভ, এই আমি একটু কথা বলে নিই। যেটা হচ্ছে কুম্ভ দীর্ঘ 1.5 মাসের বেশি, 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ সময় মহাকুম্ভ হলো। একটা জিনিস অনেকে বলে না, যে বিভিন্ন আমাদের সনাতন ধর্মের বা
হিন্দুদের বিভিন্ন ফেস্টিভ্যালের পেছনে কোনো বিজ্ঞান নেই। গোটা কুম্ভটাই হচ্ছে যে অ্যাস্ট্রোনমি বেসড। অ্যাস্ট্রোলজি ক্যান বি সাবজেক্টিভ, বাট অ্যাস্ট্রোনমি ইজ সায়েন্স, ইজ অবজেক্টিভ। অ্যাস্ট্রোনমি একদম সোলার সিস্টেমের গ্রহের বিন্যাস দেখেই বেশ করেই এই এই কুম্ভগুলো হয়। কুম্ভ সে অর্ধকুম্ভই হোক, পূর্ণ কুম্ভই হোক, মহাকুম্ভ হই, আমাদের সোলার সিস্টেমের সমস্ত গ্রহগুলোর অবস্থান দেখে। এখন সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বৃহস্পতির গ্রহের অবস্থান। অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের, আমাদের মুনি ঋষিদের এই অ্যাস্ট্রোনমি জ্ঞানটা অত্যন্ত তীক্ষ্ণ ছিল, শার্প ছিল। এবং বহুবার বলেছে যে আমাদের ওয়েস্টার্ন স্কলারে যেটা বলছে 3000 BC থেকে, অর্থাৎ 5000 বছর ধরে ভারতবর্ষের অ্যাস্ট্রোনমিটা এস্টাবলিশড। এবং এই কুম্ভ, মহাকুম্ভ, হোয়াট এভার, এটার আদি কোনখান থেকে আমি নিজেও জানি না। এগুলো প্রি হিস্টোরিক, সেই অর্থে অরিজিনটা। এটা যারা স্কলার তারা আর ভালো করে বলতে পারবে। এটা আমাদের সভ্যতার মতোই প্রাচীন। এবার আসছি আমি এই যে কুম্ভের বেসিক, আমি সাইকোলজিক্যাল সাইড একটু বলবো, ইকোনমিক সাইড বলবো, রিলিজিয়াস সাইড বলবো, স্পিরিচুয়াল সাইড বলবো, আর কালচারাল সাইডটা বলবো, জিওপলিটিক্যাল সাইডটা বলবো। একটু বলে থেমে যাব। দেখুন, মিটিংসগুলো হচ্ছে এই যে বিভিন্ন মেলা হয়, মিটিংস হয়, ইভেন ফ্যামিলি মিটিংসগুলো হয়, ফ্যামিলি গেট টুগেদারগুলো হয়। সেই গেট টুগেদার হয়তো কোনো পিতৃপুরুষের কাউকে স্মরণে, শ্রাদ্ধ বা কারো কারো মৃত্যুবার্ষিকী ফ্যামিলির, বা কোনো বাড়ির কোনো পূজা, অল ছেলে মেয়ে আত্মীয়রা গেট টুগেদার হচ্ছে, বা পাড়ার কোনো মেলা, বাজারে কোনো মেলা। এই সমস্ত মিটিংসগুলোর একটা মেন উদ্দেশ্যই হচ্ছে ফিজিক্যাল কামিং টুগেদার, এক্সচেঞ্জ অফ ইনফরমেশন, এক্সচেঞ্জ অফ থটস। বিভিন্ন সায়েন্সের, কি ফিজিক্স, কি কেমিস্ট্রি, সায়েন্স, কি আমাদের সার্জারি, কার্ডিও সার্জারি, কি নিউরো সার্জারি, বিভিন্ন সায়েন্সের বিভিন্ন ফোরামের স্টেট কনফারেন্সগুলো হয়, অ্যানুয়াল, মান্থলি হয়, স্টেট অ্যানুয়াল হয়, ন্যাশনাল হয়, ইন্টারন্যাশনাল হয়। এই সমস্ত কনফারেন্সগুলোই এই মেলার মতোই। এখানে এক্সচেঞ্জ অফ থটস, কে কী কাজ করছে, এক্সচেঞ্জ অফ আইডিয়াসগুলো, এই কন্ট্যাক্টসেই আইডিয়াগুলো, নতুন আইডিয়াগুলো এক্সচেঞ্জ হয় এবং নতুন আইডিয়ার জন্ম হয়। মানব সভ্যতাতে এই মিটিং টুগেদার, এই মেলার প্রয়োজনটা এইখানে। এই মেলা মিটিংস থেকেই মানব সভ্যতা আস্তে আস্তে পা ফেলে হেঁটে এগিয়ে গেছে। এবার এই মেলাগুলোতে, কেন ইমাজিন, এই মেলাগুলোতে কত রকমের এক্সচেঞ্জ হয়, কত রকমের এক্সচেঞ্জ হয়। অ্যান্ড ভায়োলেন্স এগেনস্ট দ্য ওমেন বাই বৃন্দা করাত। আচ্ছা, একটু পরে কথা বলছি এটা নিয়ে। হ্যাঁ, এই তো এরা এরা হচ্ছে যে এরা পাগল হয়ে গেছে, এই বৃন্দা ফিন্দাগুলো এরা পাগল হয়ে গেছে, কারণ দে আর অ্যাফ্রেড ইন দ্য সাকসেস, গ্র্যান্ড সাকসেস অফ দিস মহাকুম্ভ। এরা 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 পাগল হয়ে গেছে। এরা জানে এই যে কুম্ভের সাকসেসটা, তার কতগুলো প্রেন্স, তার ম্যানিফেস্টেশন আমি বলছি। একটা হচ্ছে, দেখুন, এই কুম্ভে শুধু ভারতবর্ষের প্রায় 60 crores বেশি মানুষ এসে গেছে এই 6 সপ্তাহে। এবং একদিন তো একটা পিক আওয়ার্সে, প্রায় পিক ডেতে প্রায় 5 কোটি লোক স্নান করেছে, অ্যাভারেজ 1 কোটির বেশি লোক স্নান করেছে, 1 কোটি, 2 কোটি, 3 কোটি লোক স্নান করেছে। বিদেশ থেকেও প্রায় 1.5-2 কোটি লোক এসছে, এবং 120খানা কান্ট্রি থেকে বিভিন্ন ফেথসের মানুষ এখানে স্নান করতে এসছে। সুফি মুসলমানদের সুফি সম্প্রদায়ের লোক স্নান করতে এসছে, খ্রিস্টান সম্প্রদায়ের লোক স্নান করতে এসছে, শিখেরা এসছে, জৈনসরা এসছে। এটা একটা মহামিলন ক্ষেত্র। এবার একটা কালচারাল, একটা ভারতবর্ষের সনাতনের যারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন প্রান্তে আছে, তাদের মহামিলন ক্ষেত্র।
একই জায়গায় স্নান করছে, একই জলে স্নান করছে, কোটিপতি স্নান করছে, গরিবও স্নান করছে, বৈজ্ঞানিকও স্নান করছে, সাধারণ চাষিও স্নান করছে, হাই কাস্ট লো কাস্ট সবাই স্নান করছে, একই জায়গায় প্রসাদ খাচ্ছে, একই মিলন ক্ষেত্রে। এটা এটা হচ্ছে, এবং পৃথিবীর ইতিহাসের, মানব সভ্যতার এত ধর্ম আছে, এত রিলিজনস আছে, এত বড় দ্য বিগেস্ট গ্যাদারিং অফ হিউম্যান হিস্ট্রি, বিগেস্ট গ্যাদারিং অফ হিউম্যান হিস্ট্রি। এত কুৎসা, এত অ্যান্টি প্রোপাগান্ডা, সবকিছু সন্দেহ, সবকিছু সত্ত্বেও এত মানুষের গ্যাদারিং, কন্টিনিউয়াস স্যাবোটেজের অ্যাটেম্প্ট, এবং কয়েকটা স্যাবোটেজের অ্যাটেম্প্ট তো সাকসেসফুল হয়েছে, তা সত্ত্বেও কিন্তু এই গ্যাদারিং। এবার দেখুন তো, আমি এবার বলি একটা সাইড, আমি আমি একটু বলি, শুধু আমি ইকোনমিক সাইডটা আসছি। দেখুন আপনি, কেন্দ্রের সরকার বা রাজ্যের সরকার এই মহাকুম্ভের জন্য কত টাকা ইনভেস্ট করেছে, আর এই কুম্ভ নিয়ে কত টাকার বিজনেস বা ট্রেড হয়েছে। কত টাকার, কত টাকা ট্রেড হয়েছে। দেখছিলাম যে ওয়েস্ট স্টেট গভর্নমেন্ট প্রায় কত 15,000 কোটি টাকার মতো ইনভেস্ট করেছে টু বিল্ড আপ দিস টেন্টস, অল দিস থিংস, প্রসেসেস, অ্যান্ড ওখানে বিজনেস নাকি হয়েছে 3 লাখ ক্রোডসের। এটা হলো বিজনেস সাইড। বিজনেস থেকে লাভবান, যে প্রচুর লক্ষ লক্ষ দোকানদার লাভবান হয়েছে, ট্রান্সপোর্ট বিজনেস বেড়েছে, অনেক কিছু হয়েছে। এবার আসছি আমার একটা জায়গাতে, এবার এবার এই যে অ্যাসেম্বলিটা হয়েছে, এটা কিরকম হয়েছে, এটা একটা, এই যে কিরকম একটা জিনিস বলি আমি, এই যে আজ থেকে মনে রাখবেন, ভারতবর্ষ থেকে কয়েকটা সময়ে আউটওয়ার্ড হিউম্যান আউটওয়ার্ড মুভমেন্ট হয়েছে, মাইগ্রেশন হয়েছে, আউটওয়ার্ড মাইগ্রেশন হয়েছে কয়েকবার, আবার রিভার্স মাইগ্রেশন হয়েছে। আপনারা মহাভারতের সময় দেখবেন, মহাভারতের শেষ প্রান্তে লক্ষ লক্ষ মানুষ ভারতবর্ষ থেকে সেন্ট্রাল ইউরোপ, সেন্ট্রাল এশিয়ার দিকে, ওয়েস্ট এশিয়ার দিকে মাইগ্রেট আউট করেছে, মাইগ্রেশন আউট। তারও আগে হয়েছে, কারণ মহাভারত হার্ডলি, অ্যাজ পার ডিফারেন্ট এস্টিমেটস, 3.5 to 5,000 ইয়ার্স। তার আগেও হয়েছে এই যে মাইগ্রেশন আউট ফ্রম ভারতবর্ষ। তা ভারতবর্ষের সভ্যতা, দেবদেবীর এই মেমোরি, এই আইকনস নিয়েও বেরিয়ে গেছে। বিভিন্ন প্রান্তে তারা তাদের সভ্যতা, কলোনি, শহর, গ্রাম তৈরি করেছে। সে একদম ভূমধ্যসাগরের কোল বলো, আফ্রিকার নর্থের সভ্যতা বলো, সব ভারতবর্ষকে তৈরি করে, সেন্ট্রাল ইউরোপ তৈরি করেছে এরা। আগে মহাভারতের সময়ও করেছে। এই যে ইউরোপের সমস্ত কান্ট্রিতে এই যে জিপসিগুলো ঘুরে বেড়ায়, এই জিপসিগুলো সব আমাদের ওয়েস্ট ইন্ডিয়ার লোক। যাদবরা মাইগ্রেট করেছে বহু, ওটা ইউরোপের চাষবাস, নর্থ আফ্রিকার চাষবাস, উইথ আইকনস। গাজা উপত্যকা ডেভেলপ করেছে দ্য এলিফ্যান্ট ফ্র্যাটার্নিটি অব দি সনাতনীজ, সমস্ত। আলেকজান্ড্রিয়া যখন আলেকজান্ডার পরাজিত হয়ে ফিরে গেছে, এখান থেকে রাজা পুরু, তার সঙ্গে কয়েক হাজার পণ্ডিত এবং ট্রেটাইজেস, বিজ্ঞানের বইগুলো, সাহিত্য বিজ্ঞানের বইগুলো, দ্য ভলিউমস অফ উইজডম নিয়ে গেছে। তা দিয়ে আলেকজান্ড্রিয়া শহর তৈরি হয়েছে। এরকম করে অনেক, গোটা পৃথিবীকে তারা সভ্যতাকে এনরিচ করেছে। এবং আজও যেমন ভারত থেকে পার্টিশনের সময় বহু মানুষ মাইগ্রেট আউট করেছে, বিভিন্ন প্রান্তে চলে গেছে, তারাই আবার মাঝে মাঝে ফিরে আসে, ইন্ডিভিজুয়ালি বা ইন গ্রুপস। এগুলো রিভার্স মাইগ্রেশন।
যেমন একটা বড় রিভার্স মাইগ্রেশন হয়েছিল, যেটাকে বলছে এরিয়ানসরা ভারতবর্ষে ফিরে এসেছিল। এরিয়ানস ইনভেশন ইজ নাথিং বাট দ্য রিভার্স মাইগ্রেশন অফ আওয়ার এনসিয়েন্ট পার্সনস হু মাইগ্রেটেড টু ডিফারেন্ট পার্টস অফ দি ওয়ার্ল্ড। এগুলোকে ওয়েস্টার্ন হিস্টোরিয়ানসরা খুব রংফুলি, প্ল্যানফুলি, কানিংলি এরিয়ান ইনভেশন বলে চালিয়ে যায়, যে জন্যে ভারতবর্ষের আদি বাসিন্দা যারা তাদের সঙ্গে এই এরিয়ান্সদের ডিএনএর কোনো তফাৎ নেই। কারণ যারা ফিরে আসছে ইন ফর্ম অফ এরিয়ান্স, সোকল এরিয়ান্স, এরা আমাদেরই লোক, রিভার্স মাইগ্রেশন করে ফিরে আসছে। এরিয়া দিয়ে আলোচনা করেছি রিভার্স মাইগ্রেশন। শুধু একটু মাঝখানে একটু ফর্সা হয়ে গেছে, কারণ যে ক্লাইমেট দ্বারা ছিল সেখানে তাদের মেলানিন পিগমেন্ট ফরমেশনের যে চেনটা অন্যরকম হয়েছে। গায়ের রং নির্ভর করে শুধু মেলানিন পিগমেন্টের অ্যামাউন্টের জন্য, এবং তার সঙ্গে ডিএনএর কোনো রিলেশন নেই। রিভার্স মাইগ্রেশন। এবার এই মানুষগুলো সবসময় মনে রাখবেন, যেমন আপনার বাড়ির মেয়েকে বিয়ে দিয়ে অন্য জায়গায় পাঠিয়েছেন, দেশে বা বিদেশে আছে, সে বছরে একবার কি কয়েক বছর অন্তর ফিরে আসে। টু মিট ইজ এনসিয়েন্ট প্লেস, যেখানে সে জন্মেছিল। এই মিলনের মহাকুম্ভের এই যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের সভ্যতার মানুষগুলো বেরিয়ে গেছে। আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মের সভ্যতাটা নট রিলিজিয়াস, ইট ইজ কালচারাল সিভিলাইজেশন। এই কালচারাল সিভিলাইজেশন ওদিকে ভূমধ্য সাগর থেকে আরম্ভ করে, ওয়েস্ট নর্দার্ন আফ্রিকা থেকে আরম্ভ করে, গোটা এশিয়া থেকে আপ টু দক্ষিণ পূর্ব এশিয়া, পুরো অঞ্চলটাই ভারতবর্ষের কালচারাল হেমিস্ফিয়ার, সনাতন ধর্মের হেমিস্ফিয়ার। ইভেন সেন্ট্রাল এশিয়া, নর্থ আমেরিকা, মহাকাল তো বলেইছেন নর্থ পোলে আমাদের লোক ছিল, নর্থ আমেরিকায় আমাদের লোক ছিল, আফ্রিকা আমাদের লোকেরাই গিয়ে সভ্য করেছিল, গোটা দক্ষিণ পূর্ব এশিয়া তো মাটি খুঁড়লেই আমাদের সভ্যতার নিদর্শন পাওয়া যাবে। তারা মাঝে মাঝে আসে মিলনের, তারা এই মহাকুম্ভের সময় আবার তারা ফিরে এসেছে আমাদের এই মিলন ক্ষেত্রে স্থান করার জন্য। এইটা এই যে আমাদের অতীতের এই গরিমার, এই যে আবার এই যে আমরা নতুন করে আমরা এটা স্মরণ করছি, এই যে জেগে উঠছি আবার অতীতের, এই যে একে বলে সার্চিং আওয়ার রুট। আমাদের পূর্বপুরুষরা তাদের সার্চ করছে রুটকে সার্চ, প্রতিটা মানুষ তার রুটকে সার্চ করে এক সময়। এইটা দেখেই সিকুমাকু কঙ্গুরা প্রচণ্ড ভীত। সিকুমাকু কঙ্গুরা দাঁড়িয়ে আছে কতগুলো পারভার্টেড ডিস্টর্টেড হিস্ট্রির উপরে, রং এনিমেশন থিওরি, উমুক তুমুক, ওদের রং এই পারসেপশনস, রং টিচিংস। আর ওরা নাকি ওইটা বলে যে ভারতবর্ষকে শিক্ষা দিয়েছে ওয়েস্ট এশিয়া থেকে মুসলিমরা এসে, ইউরোপ থেকে ইংরেজরা এসে আমাদের শিক্ষা দিয়েছে, দে এডুকেটেড আস। রিভার্স ইজ দ্য ফ্যাক্ট, opposite is the fact. We have educated the Western world, we have educated first the Arab world, and that from Arab world the Europe got the knowledge what we taught to the Arab land. এই কথাগুলো জানাজানি হয়ে যাচ্ছে, এইটাতেই প্রচণ্ড ভীত সন্ত্রস্ত এই সিকুমাকু কঙ্গুগুলো। সুতরাং এই যে করাত ফরাত এই লোকগুলো না ভীষণ ভয় পায়, ওই জন্য মিথ্যা কথা বলতে হয় ওদেরকে। নাকি হিন্দু শাস্ত্র, নাকি হিন্দু ধর্ম নাকি প্রচণ্ড নারী বিদ্বেষী। ভাই কোরআনটা পড়ো, কোরআন, হাউ কোরআন হ্যাজ ট্রিটেড ওমেনহুড, হাউ বাইবেল হ্যাজ ট্রিটেড ওমেনহুড। খ্রিস্টান ওয়ার্ল্ডে ওমেনরা কবে দ্য অপরচুনিটি অফ ফ্র্যাঞ্চাইজ পেয়েছে, ভোটের অধিকার কবে পেয়েছে? আর ভারতবর্ষের নারীদের অধিকার, গণতান্ত্রিক অধিকার, শিক্ষার অধিকার, সংসারের নেতৃত্ব দেওয়ার অধিকার কোন সময়কার? হ্যাঁ, আর এই যে ওরা ভীত সন্ত্রস্ত। সুতরাং এইটা গেল আমাদের কুম্ভের একটা রিলিজিয়াস স্পিরিচুয়াল সাইড, আমাদের কালচারাল সাইড, ইকোনমিক সাইড। আর একটা বড় সাইড এই মুহূর্তে একটা পলিটিক্যাল সাইড। দেখো আমাদের ভারতীয় সভ্যতার মুনিরা যেমন করে বড় বড় মুনি ঋষি, জ্ঞানী, বিজ্ঞানী, সাধক, আধ্যাত্মিক মানুষ, তারা পলিটিশিয়ানও, তারা স্টেটসম্যানস। আমাদের ভারতবর্ষের স্পিরিচুয়ালিটিতে ন্যাশনালিজম, পলিটিক্স
সায়েন্স সব ইন্টারমিঙ্গেলড, একটাকে বাদ দিয়ে আরেকটা নয়, কারণ জীবনে এই সবগুলোই প্রয়োজন। এবারের মহাকুম্ভে কোনো না কোনো মঞ্চে, অসংখ্য মঞ্চ হয়েছে, অসংখ্য সাধু সমাজের সার্কেলস, কোনো মঞ্চে ডিসকাসড হয়েছে ভারতবর্ষের, সনাতন ভারতবর্ষের পক নিয়ে কি রোল প্লে করা উচিত। পক, পিওকে, যে পকটা তৈরি হয়েছিল নেহরুর সাহায্যে, কাশ্মীরের একটা অংশ পাকিস্তান দখল করে দিয়েছিল, পক, পক নিয়ে ভারতবর্ষের কি করা উচিত এ নিয়ে ডিসকাসড হয়েছে। ইস্ট পাকিস্তানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, খুন হচ্ছে, রেপ্ট হচ্ছে মা বোনেরা, এ নিয়ে ভারতবর্ষের, সনাতন ভারতবর্ষের সনাতন ধর্মের লোকেদের কি করা উচিত ডিসকাসড হয়েছে। এবং বিশ্বের শান্তির জন্য কি করতে হবে সেটা নিয়েও ডিসকাসড হয়েছে। ওয়ার্ল্ড পলিটিক্স ডিসকাসড হয়েছে ফর পিস, এবং সনাতন ধর্মীরা বিভিন্ন প্রান্তে যে অত্যাচারিত, এ নিয়ে ডিসকাশন হয়েছে। মানব সভ্যতা যারা শত্রু, যারা ভারতবর্ষের শত্রু, যারা সনাতন শত্রু, তাদের কীভাবে ট্যাকেল করে এ নিয়েও ডিসকাসড হয়েছে। এই ডিসকাশনগুলো এই শিকুমাকু কঙ্গুদের পছন্দ হবে না। মনে রাখতে হবে ভারতবর্ষের ফাইনেস্ট চয়েসগুলো করতে পারেন যারা সাধক, যারা হিমালয়ের গুহায় বসে বসে সারা জীবন সবার চোখের সামনে না এসে সাধনা করেছেন, যারা মানব সভ্যতার যে যে স্কেলেটনটাকে যারা ধরে রেখেছে, যারা মূল কাঠামোটাকে যারা ধরে রেখেছেন তার সাধনার মধ্য দিয়ে, এই মানুষগুলোর যারা চয়েস নির্বাচন, সেটাই হয় ফাইনেস্ট নির্বাচন। এরকমই একটা মনে রাখবেন, এরকমই একটা সাধু সমাজের কনক্লেভে, মিলন মঞ্চেই দাবি উঠেছিল যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করতে হবে মোদিজিকে। তখন মোদিজির নাম ভারতের লোক এত জানত না, হি ওয়াজ অনলি দ্য চিফ মিনিস্টার অফ গুজরাট। এক সাধু সমাজের মধ্য থেকেই স্লোগান উঠেছিল মোদিকে চাই, the choice of the সাধু সমাজ, ওয়ান অফ দ্য সাধু সমাজের মঞ্চে। এবং দেন দ্যাট ডিসিশন ওয়াজ র্যাটিফাইড বাই দ্য অন্যান্য সাধু সমাজের র্যাটিফিকেশন আসে, তারপরে আসে বিজেপির তরফ থেকে র্যাটিফিকেশন। বিজেপি ওয়াজ নট দ্য ফার্স্ট টু টেক দ্য ডিসিশন to make the CM of Gujarat, Modi ji, to become the Prime Minister of India. সুতরাং এই সাধু সমাজের মঞ্চ থেকে অনেক ডিসিশন আছে যেগুলো পরবর্তীকালে ভারতের মাটি থেকে উঠে আসা সংঘ পরিবারের যে রাজনৈতিক মঞ্চ বিজেপি, তারা সেটা এক্সিকিউট করে। এই জায়গাটা ওদের ভীষণ ভয়ের কারণ। এবার আসছি আমি, আরেকটা হচ্ছে ভারতীয় সভ্যতার, জ্ঞান বিজ্ঞানের এই যে আবার রিএস্টাবলিশমেন্ট, এই যে স্বীকৃতি গোটা পৃথিবীব্যাপী ভারতের জ্ঞান বিজ্ঞানের, সনাতন ধর্মের মধ্যে যে জ্ঞান বিজ্ঞানের এই যে স্বীকৃতি গ্লোবালি, এইটাতে শিকুমাকু কঙ্গুরা খুব ভয় পায়। ওরা ভয় পাক। এবার একটু আসি আমি অন্য জায়গাতে। এবার দুঃখের সঙ্গে বলি, আমি যখন দিল্লিতে ছিলাম আমাদের কার্ডিওথোরাসিক কনফারেন্সে, কতক্ষণ হয়ে গেল, আমি আর 10 মিনিট বলে থেমে যাব। তখন আমি হাতে রেখেছিলাম আরো কয়েকদিন কনফারেন্সের পরে, যে কয়েকদিন আমি কুম্ভে যাব, মহাকুম্ভে যাব। এই মহাকুম্ভে যাওয়ার আমার সঙ্গী ছিল আরো 4 জন। কিন্তু ওই সময় দিল্লি এমন একটা জায়গা, সেখানে খবরের কাগজও পাওয়া যায় না। খবরের কাগজ, যে হোটেলে থাকবো সেখানে একটাই খবর, আর একটা খবরের কাগজ দেখে কোনো কিছুর সত্য মিথ্যা যাচাই করা সম্ভব নয়। কয়েকটা খবরের কাগজ না দেখলে আমি আবার কোন ঘটনা সত্য কি মিথ্যা বুঝতে পারি না। এবং প্রায় আত্মীয়দের ফোন, কুম্ভে যেও না, কুম্ভে যেও না, কুম্ভে এত কিছু কাণ্ড ঘটে গেছে। কারণ কুম্ভে রেগুলার যে স্যাবোটেজের অ্যাটেম্প্ট হচ্ছে, কিছু কিছু স্যাবোটেজ যে সাকসেসফুল হয়েছে, কিছু মানুষ মারা গেছে, এগুলো তো দেখেই গেছি। তার উপরে আরও অনেক রটনা, রিউমার্স, সব কিছুর মধ্যে একটা ভয় এলো যে আমার সঙ্গে যারা আছে তাদের কিছু হয়ে গেলে সেই
বদনাম ভাগীদার আমাকেই হতে হবে। আমি সেই জন্যে গাড়িটা, যেহেতু আমার এই কুম্ভের জায়গাগুলো দেখা ছিল আমার, কারণ অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ কয়েকটাই দেখেছি, এবং এই সঙ্গমেও কয়েকবার স্নান করেছি, সুতরাং আমি দেখলাম ঠিক আছে, মানে এত কিছু কনফিউশনস, আমি দিল্লি থেকে পূর্ব দিকে মুখ না ঘুরিয়ে আমি পশ্চিম দিকে মুখ ঘুরলাম, কারণ হরিয়ানা পাঞ্জাবের উপর দিয়ে বহুবার গেছি রেলে বা আকাশপথে, কিন্তু আমার কখনো এই ল্যান্ড মাসটা দেখা হয়নি, সুতরাং আমি পশ্চিম দিকে চলে গেলাম, কারণ এই জায়গাগুলো ভালো করে দেখা হয়নি। আমার এক্সপিরিয়েন্স নিয়ে একটু বলে রাখি। আমার প্রথম টার্গেটটা ছিল যে হরিয়ানা দিল্লি বর্ডারে যে সকল কিষানদের যে আন্দোলন, ওই জায়গাটা দেখার, কিষানদের যে আন্দোলন, ওখানে একদম দাঁড়িয়ে পড়ে ওখানে একটা কার 1 কোটি টাকা দাম, বড় বড় ট্রাক্টর নিয়ে এসে যে মহা মিছিল করে দিল্লি অবরোধ করতে এগিয়ে আসছিল, তার আগে তো লালকেল্লা এই কাণ্ডগুলো করেছে ওরা। এইখানটা দিল্লি সরকার কিভাবে ব্যারিকেডগুলো সৃষ্টি করে আটকে দিয়েছিল এই জায়গাগুলো, এখানে কি অবস্থায় আছে ওই সকল কৃষকরা, কারা তো কৃষক নয়, এরা এরা হচ্ছে সব কোটিপতি, একজনের মালিক কয়েক হাজার কোটি টাকার মালিক। এরা হচ্ছে এরা হচ্ছে কিভাবে ওখানে কি কাণ্ড করেছিল জায়গাগুলো দেখার। এখন যে যখন আমি গুরগাঁওটা ক্রস করে বেরিয়ে যাচ্ছে হরিয়ানার দিকে, দেখলাম এখানে সেই বড় বড় কংক্রিটের ওয়ালগুলো সব আছে, যেগুলো সরিয়ে ফেলা হয়েছে। এখানে আর কৃষকদের কোনো রকমের অবস্থান নেই। যে মুহূর্তে ওই দিল্লিতে আপ সরকারের পতন ঘটে গেছে, সব সরে গেছে, সরে গেছে, সরে গেছে। এবার সেইখান থেকে যেতে যেতে এর দিকে দেখতে পেলাম একটা জায়গায় লেখা আছে কুরুক্ষেত্র। তো ভাবলাম কুরুক্ষেত্র দেখে যাব, কিন্তু তখন দেখলাম না, সময় নেই। আমরা এগিয়ে গেলাম টুয়ার্ডস অমৃতসর। অমৃতসর অমৃতসরের দিকে গিয়ে আমরা ওখানে অমৃতসরে বহুদিন দেখা গোল্ডেন টেম্পলটা দেখলাম আমরা। রিয়েলি এ ক্রাউডেড এরিয়া, ভেরি ক্রাউডেড এরিয়া। ওখানে এক রাত্রি একটা জায়গায়, আশ্রমের একটা জায়গায় থেকে, কারণ গাড়ি রাখার জায়গা নেই, একটা দূরে রাখতে হলো, সেইখানে রেখে রাত্রে রাতের দিনের গোল্ডেন টেম্পল, রাতের গোল্ডেন টেম্পলগুলো দেখে, কারণ আমার চোখে হচ্ছে জায়গাটা দেখে একটা আইডিয়া নেওয়া, এবং ওখানকার মানুষের যে যে কীভাবে জীবন ধারণ করে, কীভাবে একটা রিলিজিয়াস প্লেস ডেভেলপ করেছে। দেখবেন ওখানে আমি একটা কুল গাছ কয়েকটা দেখলাম, কুল গাছ ওই গোল্ডেন টেম্পলের মধ্যে, সেগুলো কয়েকশো বছরের পুরনো, ওগুলো এখনো ছবিতে দিইনি, আমি দেবো এগুলো। ওগুলোকে করেছে ওরা, যেমন মানুষের যেমন হাড় ভেঙে গেলে যেমন প্লাস্টার করা হয় আর পরবর্তীকালে ইন্টারনাল নেলিং করা হয়, ওই ওই ভাঙা ওদের ডালপালাগুলোকে ওরা ওরা লোহা দিয়ে মানে প্লাস্টার করে রেখেছে, এবং এক একটা গাছ কয়েকশো বছরের পুরনো। আমি ছবিগুলো ভাবছি আজকে রাত্রে পেলে দিয়ে দেবো। এগুলো এগুলো করেছে ওগুলো, এবং গোল্ডেন টেম্পল রিয়েলি ইউনিক, ওদের সরোবর সবগুলো। আর ওখানে স্নান করলাম একটু, তারপর ওইখানে পরের দিন সকালে ওইখান থেকে বেরিয়ে গেলাম ফ্রম দ্য আউটস্কার্ট অফ দ্য গোল্ডেন টেম্পল অমৃতসর। রাস্তায় আমরা পেলাম টুয়ার্ডস দ্য বর্ডার, আমাদের টার্গেটটা ছিল আমরা বর্ডারে চলে যাব। বর্ডারে হচ্ছে ওয়াঘা বর্ডার, যেটা ওয়াঘাটা এই মুহূর্তে কিন্তু ইনসাইড পাকিস্তান। আমাদের তার কাউন্টারে হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান পার্টটা হচ্ছে আত্রি বর্ডার, এইখানটা খুব দেখার ইচ্ছে ছিল। তার আগেই পেয়ে গেলাম একটা জায়গা, নামটা হচ্ছে বাল্মীকি আশ্রম। এই বাল্মীকি আশ্রমটা দেখে গেলাম। বাল্মীকি আশ্রমটা বিশাল এরিয়া, তার ছবি দিয়েছি আমি। এই বাল্মীকি আশ্রমে খুব ভালো থাকার জায়গা আছে, বিশাল আশ্রম, ক্রাউড একদম নেই, জানি না কেন ক্রাউড নেই, বোধহয় সবাই কুম্ভে গিয়েছে তাই। এই বাল্মীকি বিশাল লেক, পরিষ্কার জল, এখানে জামা কাপড় কাচার কোনো অধিকার নেই, আপনি গায়ে সাবান দিতে পারবেন না, আপনি ইউ ক্যান হ্যাভ এ হোলি ডিপ ইন দিস ওয়াটার। এবং এখানে ঘুরে আমরা চলে গেলাম, এখানে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম টুয়ার্ডস দ্য বর্ডার।
বর্ডারের সন্ধেবেলা একটা এখানে হোটেল দেখে গেলাম, এখানে রাত্রে এসে ব্যাক করে থাকবো। এখানে আত্রি বর্ডারে গিয়ে, আত্রি বর্ডারের একদম অপোজিটে পাকিস্তানের যেটা ওয়াগা বর্ডার, এখানে প্রতিদিন সন্ধেবেলা আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের খুব ভালো ফাংশন হয়, খুব ভালো একদম ন্যাশনালিস্টিক সংসগুলো নিয়ে খুব ভালো ফাংশন হয়, হাজার হাজার লোক অ্যাসেম্বল হয়, খুব সুন্দর অডিটোরিয়াম। এখানে অনেকক্ষণ প্রায় 3 ঘন্টা বসে ওদের প্রোগ্রামগুলো দেখলাম, ফ্রি অ্যাক্সেস, প্রচুর ক্রাউড, এগুলো বিএসএফ কন্ট্রোল করে, খুব সুন্দর গান, ন্যাশনালিস্টিক সংসগুলো হয়। এই গান কিছু রেকর্ড করেছিলাম, আপনাদের দিয়েছি আমি হোয়াটসঅ্যাপে ফেসবুকে দিয়েছি এগুলো। আর জাস্ট অপোজিটে ফেস টু ফেস ওয়াগা বর্ডারে পাকিস্তান তাদের প্রোগ্রামসগুলো করে, এটা দেখার মতো জায়গা। এইখান থেকে বেরিয়ে এসে আমরা আবার ওই যেখানে বাল্মীকি আশ্রম, যেখানে লব কুশের জন্ম হয়েছিল, এবং লব কুশের প্রাইমারি এডুকেশন ফ্রম বাল্মীকি, এই যে এই জায়গাগুলো এখনও খুব প্রিমিটিভ, সেই খুব প্রাচীন যুগের সেই পাকা ইঁটগুলোর কিছু কিছু কনস্ট্রাকশন রয়ে গেছে। আমি ছবিগুলো বোধহয় তুলেছি, বোধহয় আমি দিয়েছি। এইগুলো এইগুলো আমি 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 এইগুলো এইগুলো দিয়েছি আমি, এইগুলো এগুলো দেখলাম। এবার আবার স্নানটা করলাম, স্নানটা খুব, কারণ সেন্টার অফ দি পন্ডে যাওয়া যায় না, কারণ ব্যারিকেড দেওয়া আছে, ওই খুব একটা জলে আউটস্কার্ট, একদম খুব আউটার সার্কেলে স্নান করে এবার ওখান থেকে বেরিয়ে গেলাম। এবার বেরিয়ে তারপর দিল্লি, ও মাঝে ভুলে গেছি, আমি জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ডের জায়গা, ওইটা একদম গোল্ডেন টেম্পল থেকে বেরিয়ে পরদিন সকালেই প্রথম দেখেছিলাম। ওই একদম ওটা হচ্ছে গোল্ডেন টেম্পলের আউটস্কার্টেই জালিয়ানওয়ালাবাগ, এটা একটা জালিয়ানওয়ালা বাগ, বাগ মানে একটা হচ্ছে পার্ক, বাগ মিন্স ওখানে পার্ক, জালিয়ানওয়ালা বাগ, বাগ এটা আলাদা শব্দ, বাগ মানে একটা পার্ক। এই পার্ক ব্রিটিশ যুগে, সেটা 1920, হ্যাঁ 1920 বোধহয়, ওটা 1920, ইয়েস 20-তে, এম আই রাইট, 1920, এই 20-তে ওইখানে এক পয়লা বৈশাখে তখন পাঞ্জাবের লোকেরা সমবেত হয়েছিল ব্রিটিশের শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে, ওটা নিয়ে একটু কথা বলেছি আমি ওখানে, আমি ফেসবুকে বলেছি ওটা, ওখানে আমি সালটা কারেক্ট করেও দিয়েছি। আর সেইখানে এবার ও ডায়ারের নেতৃত্বে তারা গান নিয়ে বসেছিল, তারা গুলি চালিয়েছিল, বহু মানুষ খুন হয়েছিল, বহু আহত হয়েছিল। তার যে স্মৃতিকে রক্ষা করার জন্যে ওখানে মিউজিয়াম করা আছে, সেইগুলোর ছবিও আমি দিয়েছি। ওখানে অনেকক্ষণ ছিলাম, খুব ভোর তখন খুব কুয়াশা ছিল। ওইটা আপনারা যখন যাবেন গোল্ডেন টেম্পলে কেউ, ওটা জাস্ট গোল্ডেন টেম্পলের আউটস্কার্টে, হ্যাঁ অতনুবাবু, 1919, ইয়েস 1919, 13ই এপ্রিল, হ্যাঁ এইটা অবশ্যই দেখবেন, এটা ওরা মেনটেন করছে এখনো পর্যন্ত। সেই বুলেট মার্কগুলো যেগুলো সারাউন্ডিং ওয়ালে, সেই বুলেট মার্কগুলো করে সার্কেল করে করে ওরা বাঁচিয়ে রেখেছে, এবং পুরনো কিছু স্ট্রাকচার রয়ে গেছে, সেই পুরনো স্ট্রাকচার খুব পাতলা পাতলা পোড়া ইঁট দিয়ে তৈরি, সেই স্ট্রাকচারগুলো এখনও আছে। আমি বলেওছি যে এই পোড়া ইঁটগুলো আমাদের বেঙ্গলের বীরভূম বাঁকুড়ার ওই কয়েক হাজার বছরের আগের পুরনো সমস্ত যে স্ট্রাকচারগুলো এখনও আছে, বা কয়েকশো বছরের টেরাকোটা যুগেরও সেই পুরো একই স্টাইলের পোড়া ইঁট, এই পোড়া ইঁট, পাতলা পাতলা পোড়া ইঁটগুলো, এই স্ট্রাকচারের এই সভ্যতা আপনি গোটা নর্থ ইন্ডিয়াতেই পাবেন। আপনি একদম বেঙ্গল থেকে আরম্ভ করে আপ টু পাঞ্জাব, সর্বত্র, সম্ভবত হয়তো পশ্চিম পাঞ্জাবেও আছে। এই পোড়া ইটের সভ্যতা আমাদের খুব পুরনো, পোড়া ইটের সভ্যতা এইগুলো রয়ে গেছে। আমি এই বলে আমি আজকে শেষ করি, কতক্ষণ হলো, আমি এবার একটু বলে রাখি, হ্যাঁ অতনুবাবু, 13 এপ্রিল, ওটা বোধহয় আমার ভিডিওতে কারেক্ট করে দিয়েছি, হ্যাঁ কুম্ভ মিন্স জ্ঞান কুম্ভ, ইন্দ্রনীল মণ্ডল, বিদ্যানময় কোষের মধ্যে দিয়ে জ্ঞানময় কোষে প্রবেশ এর রাস্তা কুম্ভ। এই কুম্ভ শব্দের অনেকগুলো জায়গা থেকে অরিজিন আছে। হিন্দু সংস্কৃতিতে নারীর স্থান অনেক ঊর্ধ্বে অন্য যে কোনো ধর্ম বিশ্বাসের তুলনায়। খুবই সুন্দর বললেন,
কলেজ বিশ্ববিদ্যালয়ে এই ধর্মীয় বিশ্বাসের তুলনায়, হ্যাঁ, কলেজ এই শিক্ষা পাওয়া যাবে না। স্যার অনিমেষ চন্দ্র, স্যার, I heard that some so-called Netaji researchers are saying that Bhagavanji once said that some of his letters were kept in Sholmari. From this, they are concluding that it is a design by Bhagavanji himself. ভগবানজি নিজে কি বলেছেন এটা পড়লেই তো বুঝতে পারবেন না। when Bhagavanji himself has told something about Solmari, is not that supreme? Should we depend on the others who are telling something? Which is superior? The third person is telling something on Solmari, and Bhagavanji himself is telling something on Solmari. Which is superior? I became confused from this analysis. Earlier I knew that it was a design by Nehru to trap him and his followers. Please help me clear. আমি অনেকগুলো এপিসোডে বিশ্লেষণ করে বলেছি, দিস সোলমারি ওয়াজ ডিজাইন বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বহুবার বলেছি। হিন্দুত্ব অ্যান্ড ভয়েস এগেনস্ট ওমেন বাই বৃন্দা করাত। হ্যাঁ, বৃন্দা করাত। আমি বলেছি, আমি একটা জায়গাতে, মনে রাখবেন, হিন্দু নাম নিয়ে হিন্দু সমাজকে কনফিউজ করা, বিট্রে করা, স্যাবোটেজ করা অনেক ইজি। একটা মুসলমান নাম নিয়ে, খ্রিস্টান নাম নিয়ে হিন্দু সমাজের ক্ষতি করার থেকে হিন্দু নাম নিয়ে হিন্দুত্বের, হিন্দু সমাজের, হিন্দু উইজডমকে বিকৃত করা অনেক সহজ, অনেক সহজ। এবং হিন্দু নামটা বহন করাটা হচ্ছে অনেক বেশি বেনিফিশিয়াল। অনেক 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 মোহনদাস গান্ধী, গান্ধী নাম নিয়ে যা ক্ষতি করেছে হিন্দুত্বের, হিন্দুদের, বা নেহেরু, পরবর্তীকালে ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী, হ্যাঁ, ডি রাম, ওই যে ডি রাম, হিন্দু পত্রিকার দীর্ঘদিনের সম্পাদক, নিজে খ্রিস্টান, নামটা কিন্তু ডি রাম রেখেছেন। ডি রাজা, সিপিআইয়ের দীর্ঘ বহু দশকের অল ইন্ডিয়া সেক্রেটারি, ডি রাজা খ্রিস্টান, নামটা হিন্দু রেখেছে। হিন্দু নামটা নিয়ে হিন্দু সমাজের খুব ভালো ক্ষতি করা যায়, হিন্দু ঐতিহ্যের, হিন্দু কালচারাল খুব ক্ষতি করা সহজ। ওয়েস্ট ইউরোপ ইজ সেকেন্ড বাই দ্য হাই ইনফ্লেশন রেটস and high unemployment. Therefore, they are fanning the Ukraine war to find a scope to export military equipments to Ukraine. But the West Europe knows very well that they themselves have to rely on the USA for imported goods. Yes. Indranil, China is supplying all necessary. I have read it. Yes, Joydev Sarkar. Good evening, sir. সম্ভব আমি আজকে রাখি। সঞ্চিতা মনমুন, এক্সপ্লেনেশন, ওকে, থ্যাংক ইউ অল। আমি থামি এবার, আমি একটু থামবো, আমার খাওয়া হয়নি। আমি পরে একদিন অন্য সাবজেক্ট নিয়ে, আমি আজকে তো নন স্পেসিফিক বসে গেলাম, র্যান্ডাম, আমি বসবো এরপরে, আশা করছি কদিন বসতে পারবো, কিছু কথা বলবো। ইফ ইউ হ্যাভ এনি সাজেশন টু এ স্পেসিফিক সাবজেক্ট, প্লিজ রাইট হিয়ার. I try to be with you on subsequent nights. Thank you all. Thank you all. কাটো দে রে।